36শে জুলাই। 2024 সালে জুলাই মাস 36 দিনে হয়েছিল এবং যেই 36শে জুলাই বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের মনে সারা জীবন রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে। ঠিক যেই দিন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, আমাদের প্রত্যাশা পূরণে আমরা নতুন সিঁড়িতে পদায়ন করেছি। দর্শক, জুলাই আন্দোলন ইতিহাসের বাকি, জনগণের কণ্ঠস্বর। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তাসনুভা তন্নি। দর্শক শ্রোতা, আজকের এই বিশেষ আয়োজনে আপনাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন আমাদের সাথে। শুরুতেই আমার অতিথিদের সাথে পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে আছেন জনাব ABM মোশাররফ হোসেন, মাননীয় সংসদ সদস্য, পটুয়াখালী 4, এবং আছেন জনাব কবি হাসান হাফিজ, সভাপতি, জাতীয় প্রেস ক্লাব। স্বাগত জানাচ্ছি আজকের এই বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজনে। ধন্যবাদ। জনাব ABM মোশাররফ হোসেন, আপনাকে দিয়ে শুরু করি। আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই অপেক্ষায় আছেন যে আমরা ঠিক 2 বছর পরে দাঁড়িয়ে আছি 36শে জুলাই, ঠিক সেই দিনটিতে, অর্থাৎ 5ই অগস্টে। সেই দিনটা, যে সময়টাতে আসলে আমরা এই আন্দোলন করছিলাম এবং 5ই অগস্টে সারা বাংলাদেশের মানুষ রাজপথে নেমে আসলেন। আমরা একরকম আনন্দ উল্লাস করলাম, সব রাজনীতি ভুলে, সব বিভেদ ভুলে আমরা সবাই এক হয়েছিলাম। আপনাদের স্মৃতিটা দিয়ে শুরু করতে চাই, আপনাদেরকে একটু 2024 সালে নিয়ে যেতে চাই। ওই সময়টাতে, ওই দিনটাতে ঠিক কোথায় ছিলেন, কি করছিলেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন বা শুনছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার স্মৃতিতে মনে আছে যে বিশেষ করে 5ই আগস্ট সকালবেলা যদি আমরা মনে করি যে ঢাকা শহরে একটা বিভৎস অবস্থা। টেলিভিশন, রেডিওতে ঢাকার ডিএমপি কমিশনার ঘোষণা করছে যেখানে যদি কেউ কোনো আইন ভঙ্গ করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে, কার্ফিউ ভঙ্গ করলে তাদেরকে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, যার জন্য রাজপথে কিন্তু সকালের দিকে খুব অল্প সংখ্যক লোক ছিলেন। কিন্তু আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে ছিলাম। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখলাম ছাত্ররা নানা জায়গা থেকে জড়ো হচ্ছে, মানুষ জড়ো হচ্ছে, এবং যখন হঠাৎ করে হয়তো আমার মনে হয় 11:30 কি 12:15টার দিকে যখন আমরা টেলিভিশনে বা রেডিওতে শুনলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বক্তব্য, তখন আর মানুষের বুঝতে বাকি রইল না যে কি ঘটে গেল। অর্থাৎ একটা ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ 15 বছরের স্বৈর শাসনের পতন ঘটতে যাচ্ছে। এই যে একটা আনন্দ, এই যে একটা অনুভূতি, এই যে একটা রিয়াকশন, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। এবং সেই দিনটার মধ্য দিয়ে হয়তো আমরা একটা গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছি। এই জায়গাটিতে একটু আপনার কাছে আসি জনাব কবি হাসান হাফিজ। এই যে আসলে আমরা বলছি আমরা গণতান্ত্রিক যাত্রায় পদার্পণ করলাম, দীর্ঘদিন বছরের পর বছর আমরা দেখেছি কিভাবে আসলে বাংলাদেশে একনায়কতন্ত্রের শাসন পরিচালিত হয়েছে। সেখান থেকে এই যে মুক্তি, সেই মুক্তির স্বাদ সেদিন আপনি ঠিক কিভাবে অনুভব করেছেন? সেটা একটা অনাস্বাদিত অনুভূতি আসলে। আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম। দীর্ঘদিনের যে পুঞ্জীভূত ক্ষোভ, হতাশা, তারপর গুম, খুন, হুলিয়া, কত প্রাণহানি, কত রক্তপাত। আপনি জানেন যে সে সময় যে কারফিউ দেওয়া হয়েছিল, একটা থমথমে অবস্থা, বিভিন্ন জায়গায় গুলি হচ্ছিল, মানুষের রক্তাক্ত লাশ একের পর এক। খবরের কাগজের অফিসে আমি কাজ করতাম তখন, বাংলা মোটরে সেটার অফিস। তো আমরা খালি শুনতে পাচ্ছিলাম যে লাশের সংখ্যা বাড়ছে, ক্রমাগত বাড়ছে। একটা অবিশ্বাস্য, পাখির মতো গুলি করে মারা হয়েছে, শিশু পর্যন্ত বাদ যায়নি। সেটা আমরা কি করে ভুলি যে এরকম এই রক্তাক্ত স্মৃতি এবং মানুষের যে অভ্যুত্থান আমরা দেখেছি সারাদিন ধরে। হাজার হাজার মানুষ বাংলা মোটর দিয়ে হাঁটতে হাঁটতে সবাই গণভবন অভিমুখে, সংসদ ভবন অভিমুখে সবাই আসছে, এবং উত্তরার থেকে ওদিকের থেকে চারদিক থেকে কিন্তু ঘেরাও হয়ে আছে। সেই যে সর্বপ্লাবী ছাত্র গণ অভ্যুত্থান, সেটার স্মৃতি আমাদেরকে অবশ্যই অম্লান করে রাখতে হবে, এবং তাদের যে চেতনা, তাদের যে বৈষম্য মুক্তির স্বপ্ন এবং প্রত্যাশা, সেটা গণতান্ত্রিক সরকারের প্রতি আমাদের আবেদন থাকবে। এবং তারা যে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়ে এসছেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, জুলাইয়ের যে শহীদদের যে স্বপ্ন এবং আকাঙ্ক্ষা, সেটা বাস্তবায়নের দাবি কিন্তু আমরা এই রাজনৈতিক দলগুলির কাছে, সরকারি দল, বিরোধী দলের কাছে আমরা প্রত্যাশা করব। সেই পথে আমরা কিছুটা আংশিক বাস্তবায়ন হয়েছে, কিন্তু মূল জিনিসটা হচ্ছে যে এই আন্দোলনের যে ফসল, সেটার সুফলটা ঘরে ঘরে পৌঁছে দেওয়া, সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ আসলে। বৈষম্য মুক্ত একটা কল্যাণকামী একটা মানবিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে শান্তি শৃঙ্খলা থাকবে, কথা বলার অধিকার থাকবে, যেটা আমরা হারিয়ে ফেলেছিলাম। সেই সম্পদ লুণ্ঠনের কথা আমরা জানি যে ছাত্রলীগের যে দৌরাত্ম্য, যেটা এখন নিষিদ্ধ আছে, তারা ধর্ষণের সেঞ্চুরি করেছে, তারা বিশ্বজিতের মতো নিরীহ দর্জিকে কিন্তু কুপিয়ে মেরেছে, বুয়েটের যে আবরার যে শহীদ হয়েছে তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করেছে, একের পর এক এইভাবে একটার পর একটা কিন্তু ঘটনা চলেছে। এবং বিরোধী দল যারা এখন ক্ষমতায় আছে
বিএনপির শত শত হাজার হাজার নেতাকর্মী পালিয়ে বেরিয়েছেন, কত মানুষ যে গুম হয়ে গেছে, এখনো তারা ফিরে আসেন নাই। মানে একটা প্রতিহিংসার রাজনীতির মধ্যে দিয়ে আমাদের জিজ্ঞাসা এবং সম্পদ পাচার করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য, কিয়ামত পর্যন্ত নেওয়ার জন্য প্রশাসন, বিচার ব্যবস্থা, স্বাস্থ্য সবকিছু কিন্তু, শিক্ষা, সব জায়গায় কিন্তু নির্মম দলীয়করণ করা হয়েছে এবং ডিএনএ টেস্ট করে করে রিক্রুটমেন্ট হয়েছে। আপনি জানেন যে এর মধ্যে কিন্তু 32 জন যারা ডিসি ছিল, রাতের ভোটের যারা কারিগর, তাদের বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। তো এইভাবে কিন্তু স্তরে স্তরে এখনো কিন্তু রয়ে গেছে উচ্ছিষ্টভোগীরা, সেই অলিগার্ক যেটা তাদেরকে বলে, তাদেরকে ক্লিয়ার করতে হবে। গণতান্ত্রিক অভিযাত্রাকে নিষ্কণ্টক করার জন্য, মসৃণ করার জন্য কিন্তু আরো কঠোরতার প্রয়োজন বলে আমরা মনে আপনারা করি। যে অভিজ্ঞতার কথা বলছিলেন, মানে সেই সময়কার 2024-এর 5 আগস্ট আগের যে সময় পর্যন্ত যে এই ধরনের নির্মমতা আমরা দেখেছি, সেই সময় যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের প্রতি বাংলাদেশ বেতারের পক্ষ থেকেও আমরা শ্রদ্ধা জানাতে চাই এবং সেই শ্রদ্ধা আসলে সারা জীবন থাকবে। তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই তো আমরা নতুন বাংলাদেশে পদার্পণ করলাম। এম পি মোশাররফ হোসেন, দীর্ঘদিনের অপেক্ষা, বিশেষ করে আপনারা যারা সেই সময় বিরোধী রাজনৈতিক দলের সাথে জড়িত ছিলেন, আপনাদের উপরে যে নির্যাতন করা হয়েছে, যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার আপনারা হয়েছেন, সেটি ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। সেই অপেক্ষার পরে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক ধারায় আমাদের এই পদার্পণের প্রথম স্তরে পা রাখতে পেরেছি। সেই ধারা এখন এই বাংলাদেশ সরকার আমরা কতখানি অব্যাহত রাখতে পারছি? অবশ্যই আমরা দেখেন, আমরা কিন্তু একটা কমিটমেন্ট করেছিলাম। আপনার যে কথাটি আমরা বিভিন্ন গণমাধ্যমে আমরা বলার চেষ্টা করি, আপনি দেখবেন যে বিএনপি কিন্তু শেখ হাসিনা পতন ঘটবে এটা আমরা জানতাম না, কিন্তু আমরা একটা আন্দোলনে ছিলাম। এই একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু বিএনপি 2023-এর 13ই জুলাই, আপনি যদি তারিখটা মনে রাখেন, নিশ্চয়ই হাসান হাফিজ ভাই মনে আছে, যে বিএনপি একটা সংস্কার প্রস্তাব দিয়েছিল যে আগামী দিনে বাংলাদেশটা আমরা কিভাবে দেখতে চাই। অর্থাৎ শেখ হাসিনার এই যে নির্যাতন এবং এই সংবিধানকে যে একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে তারা যেভাবে একনায়কতন্ত্রের বাংলাদেশ চালু করেছিল, সেই অবস্থা থেকে বাংলাদেশটাকে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সমাজের মুক্তিযুদ্ধের মূল চেতনা, সেই আদর্শে নিয়ে আসার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান কিন্তু একটা 31 দফার কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমরা মনে করি এবং বাংলাদেশের অধিকাংশ মানুষ, তিনি সবার আগে যেদিন বাংলাদেশে পা রেখেছেন, সবার আগে যে শব্দটি বলেছেন, সবার আগে বাংলাদেশ। অবশ্যই সবার আগে বাংলাদেশ। কিন্তু আমরা আগে দেখেন, আওয়ামী লীগের আমলে মনে হতো যে একমাত্র যারা আওয়ামী লীগ করে ওরাই বাংলাদেশের অধিকার ভোগ করার ক্ষমতা আছে, আর আমরা যারা আছি আমরা মনে হয় একটা মানে পরজীবী, অথবা আমরা যেন ভিন্ন দেশের কেউ, যার জন্য দেখবেন আমাদের উপর কি নির্যাতন, মিথ্যা মামলা। এবং আমরা এমন, আপনি নিশ্চয়ই মনে আছে, আপনি হয়তো গণমাধ্যমে আছেন, যে আমরা গণমাধ্যমে টকশোতে গিয়েছি, সেখান থেকে আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এইরকম বাংলাদেশ আপনি দেখেছেন? তারপর এই যে একটা এই যে আয়না ঘর, আমার মানে সভ্য পৃথিবীতে এটা কল্পনাই করা যায় না। একটা লোকরে বিনা বিচারে আপনি একটা বন্দি করে রাখবেন বছরের পর বছর। তো এই বাংলাদেশ তো আমরা চাই না। যার জন্য আপনি দেখবেন, আপনি যে কথা বলছেন, যে আমরা বলেছি যে আগামী দিনে গণমানুষের বাংলাদেশ তৈরি করতে হলে এইগুলির দরকার। যেমন আপনি দেখবেন এই একটা গণতান্ত্রিক নির্বাচন আমাদের মূল দাবি ছিল। হাসিনা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আপনিও আপনার অনুষ্ঠানে বলেছেন যে একটা অবাধ, সুস্থ, নিরপেক্ষ নির্বাচন হয়েছে। এটাই তো আমাদের প্রাপ্য ছিল, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা ছিল। সেই নির্বাচন ইতিমধ্যে হয়েছে। সুতরাং আমরা একটা ধাপ কিন্তু অতিক্রম করেছি। তারপর দেখেন, এখন গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার জন্য ইতিমধ্যে যেই বিষয়গুলি বাংলাদেশকে একটি ফেসিস্টে রূপান্তরিত করে, সেই জিনিসগুলি আমরা, যেমন আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কারের, ইতিমধ্যে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে নির্বাচন হবে। আমরা একটা লোক, আপনার মনে আছে নিশ্চয়, শেখ হাসিনা বলতো 4 বারের প্রধানমন্ত্রী। এই যে অহংকার, আমরা এটা ভেঙে দিয়ে আমরা বলতে চাই যে আগামী 2 টার্মের বেশি কেউ প্রধান, অর্থাৎ 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে। তারপর আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী বারবার একটি কথা বলেন যে রাষ্ট্রের মালিক আসলে জনগণ। অবশ্যই জনগণ। এই জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হলে তাকে ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে, কথা বলার অধিকার ফিরিয়ে, যে কথাটি হাসান হাফিজ বলেছে যে আপনি কথা বললেই আপনার বিরুদ্ধে মামলা, কথা বললেই আপনাকে ধরে পুলিশ নিয়ে যেত। এই যে তাদের প্রেস ক্লাবের মতো একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান জোর করে আওয়ামী লীগ সেখানে দখল করে নিয়েছে। অথচ একটা প্রেস ক্লাব দখলের সাথে ক্ষমতা থাকা না থাকার কোন সম্পর্ক আছে? আপনি দেখবেন পেশাজীবীদের বেশ কিছু সংগঠন আছে, আমরা দেখতাম ছোটবেলায়, তাদের প্রেস ক্লাবের সামনে বিএম এর ইলেকশন হতো, কি জমজমপূর্ণ উৎসবের মধ্যে দিয়ে বন্ধ করে দিয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট নির্বাচন তো বন্ধ, এই যে কৃষিদের নির্বাচন তো বন্ধ করে, অর্থাৎ দেশটাকে একনায়কতান্ত্রিক ভাবে এমন ভাবে শাসন করেছে। এই অবস্থা থেকে মানুষ এই 5ই আগস্ট, যেটা 36শে জুলাই আপনি বলে, সেখান থেকে নতুন ভাবে বাঁচতে শিখেছে। এবং এখন দেখেন সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। হয়তো আমাদের নানা চ্যালেঞ্জ আছে, কারণ শেখ হাসিনা এমন কিছু অপকর্ম করে, তার দায়িত্ব কিন্তু, দায়ভার কিন্তু এই সরকার নিতে। যেমন আমাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভঙ্গুর,
আজকে দেশকে পুনর্গঠনের জন্য যে আন্দোলনটা হয়েছিল মূলত কর্মসংস্থানের জন্য ছাত্রদের, আমরা এখনো কিন্তু প্রায় 2 বছর হয়ে গেল কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারিনি। কারণ ব্যাংকগুলিতে তারল্য নাই, তারল্য না হলে, বিনিয়োগ না হলে কর্মসংস্থান কিভাবে, আমরা নতুন প্রজন্মকে কিভাবে আমরা কর্মসংস্থানে ঢুকাবো? তারপর আপনি দেখবেন আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিকে ভেঙে চুরমার দিয়েছে, এই এখনো আইন শৃঙ্খলা আমরা ঠিক করতে পারছি না। অর্থাৎ আমরা নগ্ন দলীয়করণ এমন ভাবে করেছে। আমাদের হাফিজ ভাই বলল যে আপনার ডিসিরা যারা রাষ্ট্রের কর্মচারী, তারা জনগণের সেবা করবে, তারা কে ক্ষমতায় যাবে বা না যাবে এসপি ডিসিরা সেটা নির্ধারণ করে। এই বাংলাদেশের জন্য কি আমরা স্বাধীনতা হয়েছিল? এই বাংলাদেশের জন্য কি আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে? যে শব্দটি ব্যবহার হয়েছে সেটি ছিল বৈষম্য মুক্ত। আসলে আমরা একটি, হ্যাঁ, সে বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা চাই, যার জন্য ধীরে ধীরে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আপনি দেখেন, আমরা আশা, আর একটা গভর্নমেন্টকে 5 মাসে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না, বিচার করতে পারবেন না। মানে অন্তত যেই জায়গাটিতে দাঁড়িয়ে আসলে এই সরকারকে ক্ষমতায় আসতে হয়েছে, দেশের দায়ভার নিতে হয়েছে, সেই জায়গাটিতে অনেক চ্যালেঞ্জ আছে সামনে, সেটি অস্বীকার করার কোনো সুযোগ নাই। কবি হেলাল হাফিজ, আপনার কাছে আসি, যে বৈষম্যের কথা আপনিও বলছিলেন শুরুতেই, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ার জন্য আমাদের এত আন্দোলন, এত আত্মত্যাগ। ঠিক 24 সালে যদি আবার ফিরে যাই, এই বৈষম্য থেকে মুক্তি পাবার লক্ষ্যে সবাই একটা ঐক্যে এসেছিলাম আমরা, মানে যে ঐক্য সেই সময় আমরা দল মত সবাই নির্বিশেষে পৌঁছাতে পেরেছিলাম, সেই ঐক্য এখন আমরা কতখানি ধরে রাখতে পারছি? কিছুদিন আগেও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিন্তু তার শরিক দলগুলির সঙ্গে বৈঠক করেছেন এবং তাদের মতামত দিয়েছেন। আমি মনে করি যে যারা নির্বাচিত হতে পারেন সেরকম দলও অনেক আছে, তাদেরকেও নিয়ে বসা দরকার, তাদের মতামত নেওয়া দরকার। কারণ সবারই দেশটা বাংলাদেশ, এই চ্যালেঞ্জটা সরকার একলা মোকাবেলা করতে পারবে না। প্রত্যেকটা নাগরিকের আমি মনে করি এখানে দায়িত্ব আছে। আমরা যদি সেই যার যার ভূমিকাটা পালন করতে পারি স্বচ্ছভাবে, সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, তাহলে কিন্তু আশার আলোটা আমরা দেখতে পারি। আমরা শুধু সরকারের উপরে দায় চাপিয়ে যদি আমরা নিজেরা নিষ্ক্রিয় থাকি তাহলে তো সম্ভব না এটা করা। এবং আরো যত শক্তি আছে পেশাজীবী, তাদেরকে আস্থায় নিয়ে এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতার একটা জায়গা তৈরি করে বিরোধী দলকে আস্থায় নিয়ে, আমরা দেখেছি যে সংসদে সেটার প্রতিফলন ঘটেছে। মাননীয় সংসদ সদস্য সেটা বলতে পারবেন। এই যে জ্বালানি সংকট যেটা হলো, কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করা হলো, এই যে উন্মত্ত আগ্রাসন যেটা আমেরিকা চালিয়েছে ইরানের উপরে, তার ফলে তো যখন একটা কমিটি করে দেওয়া হলো, তারপর রাতারাতি সেই সংকট মিটে গেল। সেটা মানে একটা, এটা তদন্ত হওয়া দরকার। তার মানে এখনো কিন্তু অনেক শক্তি আছে যারা গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করতে চায়। অনেক কুটিল ষড়যন্ত্র আছে, দেশে আছে, দেশের বাইরে আছে। একটু এই জায়গাটাতে একটু যুক্ত করি, মানে যেটি এবি মোশাররফ হোসেন বলছিলেন যে রাষ্ট্রের সমস্ত স্তম্ভকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে একটা দীর্ঘ সময়, সেই স্তম্ভগুলোকে আবার গড়ে তুলতে আসলে আমরা কতখানি সক্রিয় হয়ে উঠতে পেরেছি? না, এখন অনেক সম্পদ পাচার হয়ে গেছে, সেগুলি তো ফিরিয়ে আনা কতখানি সম্ভব হবে সেটা একটা প্রশ্ন সাপেক্ষ, সময় সাপেক্ষ, সবটা আনা যাবে না। তো ক্ষমতা কুক্ষিগত করার জন্য স্তরে স্তরে 2, 3, 4 স্তরে কিন্তু রিক্রুটমেন্ট করেছে, ডিএনএ টেস্ট করে কোথা কে গোপালগঞ্জের, কে ছাত্রলীগের, সেগুলি রিক্রুট করা হয়েছে। এগুলি ক্লিয়ার করতে তো সময় লাগবে, তো কতখানি আপনি ক্লিয়ার করবেন? তো আমরা চাইবো যে তাদের মধ্যে সেই চৈতন্যটার উদয় হবে, তারা শুভবুদ্ধির পরিচয় দেবেন, তারা গণতান্ত্রিক যে অভিযাত্রা সেটার প্রতি শ্রদ্ধাশীল হবেন এবং ক্ষমা চাইবেন। আমরা দেখেছি যে নিষিদ্ধ কার্যক্রম যেটা আছে আওয়ামী লীগের, তারা কিন্তু এখনো পর্যন্ত 2 বছর হয়ে গেল, কোনো তাদের মধ্যে অনুশোচনা নাই, অনুতাপ নাই, কোনো প্রায়শ্চিত্তের কোনো মানসিকতা নাই। এই জায়গাটিতে আমি আসবো, আমি আবার একটু এবি মোশাররফ হোসেন আপনার কাছে আসি। মানে যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ শুরু করেছি, সেই জুলাইয়ে যারা শহীদ হয়েছেন, জুলাইয়ের স্মৃতিকে ধারণ করে শহীদদের ইতিহাসের পাতায় ধরে রাখার জন্য সরকার নানান রকম পদক্ষেপ নিয়েছে। একটু সেই পদক্ষেপগুলো নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। আপনি দেখেন, আমাদের জুলাই এই স্মৃতিকে ধরে রাখার জন্য ইতিমধ্যে রাষ্ট্রের পক্ষ থেকে ইতিমধ্যে একটা জুলাই জাদুঘর করা হচ্ছে, এবং আগামী যেদিন শেখ হাসিনার পতন ঘটেছে 5ই আগস্ট কিন্তু এটাকে উদ্বোধন করা হবে। আজকে জুলাই যোদ্ধাদেরকে, যারা আহত আছে এখনো, যারা মারা গেছে, তাদেরকে ইতিমধ্যে কিন্তু একটা ভাতা দেওয়া হচ্ছে তার পরিবারকে। যারা অসুস্থ আছে, আহত আছে, তাদের চিকিৎসা করা হচ্ছে। এবং আপনি দেখবেন ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রায় 36 জনের মত বেশি লোক এখন বিদেশে চিকিৎসাধীন আছে। যদি আরো কারো চিকিৎসা দরকার, সেটাও সরকার করতে বদ্ধপরিকর। অর্থাৎ এই যোদ্ধাদেরকে স্মরণ করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য সরকারের কোনো কার্পণ্যের অভাব নেই। বরং আমরা এই যে ভাতা এখন আপাতত দেওয়া হচ্ছে, যদি যারা এর বাইরে আছে চিহ্নিত করে তাদেরকে ভাতার আওতায় আনার জন্য ইতিমধ্যে সরকার কার্যক্রম গ্রহণ করেছে। এখন মূল সংকট হলো এই যে বাস্তবায়ন করার জন্য। আপনি দেখবেন ইউনূস সরকার 1.5 বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু এই কাজটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার দরকার ছিল, কিন্তু সেই ক্ষেত্রে ওদের অনেকে ট্রিটমেন্ট হয় নাই,
অনেকের এখনো দুর্বিষহ অবস্থায় বসবাস করছে। এইগুলি আমাদের একটা নতুন গভর্নমেন্ট তৈরি হয়েছে, আমরা আশা করি আপনারা যেহেতু নির্বাচিত সরকার, আপনাদের কাছে জনগণের এর জন্য যে আমরা এর মধ্যে তো আমরা এর জন্য দেখবেন আমরা জুলাই জাতীয়গড়ের মাধ্যমে এই স্মৃতিকে আমরা সংরক্ষণ করব। পাশাপাশি ওখানে কিন্তু একটা কমিটিও করা হচ্ছে যারা এটা পরিচালনা করবে। তাদের মাধ্যমে যদি আরো কোনো তথ্য উপাত্ত ইনফরমেশন আমাদের কাছে নতুন ভাবে আসে সরকারের কাছে, সরকার সেগুলো ব্যবস্থা গ্রহণ করবে। কারণ আমরা মনে করি জুলাই আমাদেরকে এই শিক্ষাটাকে যদি আগামী প্রজন্মের কাছে আমরা তুলে ধরতে না পারি, এই যে বৈষম্যহীন একটা সমাজে মানুষের অধিকারগুলো যদি আপনি কেড়ে নিয়ে নেন, মানুষের যদি সম্পদ লুট করেন, বাংলাদেশের অর্থ যদি বাইরে পাচার করেন, এর পরিণতি কি হয়, এই দৃষ্টান্ত আগামী প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে যদি পারি এবং এই স্মৃতিকে যদি আমরা সংরক্ষণ করতে পারি, আমার মনে হয় আগামী দিনে একটি দেশপ্রেমিক জাতি গড়ে উঠবে। নিশ্চয়ই। এবং জুলাই সনদ নিয়ে এখন অনেক আলোচনা হচ্ছে। কবি হেলাল হাফিজ মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। নতুন বাংলাদেশ বিনির্মাণে জুলাই সনদের গুরুত্ব আপনি কতটা মনে করছেন? অবশ্যই সেটা আস্তে আস্তে বাস্তবায়ন হচ্ছে এবং এটা যেহেতু বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ, তারা বলেছে যে এটা আমরা করব এবং এই যে সংবিধান সংশোধনের প্রশ্ন আসছে, তারপর উচ্চকক্ষ, সেগুলি আস্তে আস্তে হবে। আমরা আমাদের প্রত্যাশাটা এত বেশি আকাশচুম্বী এবং আমরা ধৈর্য ধরতে চাই না। ধৈর্য ধরতে হবে। একটা কাজ করতে তো 5 মাস তো যথেষ্ট সময় না এই সরকারের মূল্যায়নের জন্য। তো তাদেরকে সেই কাজটা করতে, তারা একটা ভগ্নস্তূপের মধ্যে ভঙ্গুর অর্থনীতি, বিপর্যস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। সেগুলিকে ঠিকঠাক করতে তো অনেক সময় লাগবে। এর মধ্যে অনেক ক্ষতি হয়ে গেছে রাষ্ট্রে, অনেক সময় অপচয় হয়ে গেছে, সেগুলিকে কাভার করা কিন্তু কঠিন কাজ। তো এত বড় বহুমুখী চ্যালেঞ্জ তাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। আমরা আশাবাদী যে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়িত হবে। বিএনপি যেরকম নোট অফ ডিসেন্ট দিয়েছে সেগুলিকে বাদ দিয়ে তারা বাস্তবায়নটা করবে। এখানে কিন্তু গোলপাল্টা লাগছে বিরোধী দলের সঙ্গে। মাননীয় সংসদ সদস্য এটা আরো ভালো বিস্তারিত বলতে পারেন। এখানে যদি আমি একটু আপনাকে একটা যুক্ত করি, মানে হাসান হাফিজ সাহেব, আপনি যেটা বলছিলেন যে বিরোধী দলের সাথে সরকারি দলের একটা গন্ডগোল লাগছে, মানে দীর্ঘদিন পরে কিন্তু আমরা সংসদেও একটা সত্যিকার অর্থে কার্যকর বিরোধী রাজনৈতিক দলও দেখতে পেয়েছি। সেটাকেও কি আপনি আসলে বাংলাদেশে একটা নতুন অগ্রযাত্রা বলে মনে করেন? অবশ্যই। সংসদে আমরা আগে দেখতাম যে একটা রাবার স্ট্যাম্প হিসেবে সংসদ ব্যবহৃত হতো এবং সেখানে খিস্তিকিউর হতো, অশ্লীল ভাষায় একে অন্যকে আক্রমণ করতে, এবং বিরোধী দল তথাকথিত গৃহপালিত পোষা বিরোধী দল থাকতো, তারা কোনো সেইভাবে কার্যকর ভূমিকা পালন করতে পারতো না। তো সেগুলি থেকে আমরা অনেকখানি মুক্ত হতে পেরেছি। আমরা এখনই বলবো না যে এটা কমপ্লিট হয়ে গেছে কোর্সটা, এটা একটা দীর্ঘ চর্চার ব্যাপার। গণতান্ত্রিক বিষয়টা হচ্ছে এমন যে অনেকগুলি বছর পার হতে হবে, অনেকগুলি ইলেকশন আপনার হতে হবে, তারপরে আস্তে আস্তে কিন্তু গণতান্ত্রিক চেতনার প্রতি মানুষের আস্থাটা বাড়বে, তারা প্র্যাকটিসটা করবে এবং নিজেদের দায়িত্বগুলি পালন করবে। আপনার ভোটাধিকার প্রতিষ্ঠা হয়েছে, ভোটাধিকার এবং জবাবদিহিতার সংস্কৃতি। এমপি সাহেবদেরকে তাদের বাধ্যতামূলকভাবে এলাকায় যেত। আগে তো ভোটের কোনো ধার ধারত না। 3টা ইলেকশন হয়েছে প্রশাসনমূলক নির্বাচন, একটা হয়েছে আবিডাবি নির্বাচন, একটা রাতের নির্বাচন, একটা বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন। এবং পৃথিবীর ইতিহাসে কোন দেশে 3টা নির্বাচন এত কলঙ্কিত, এত বিপর্যস্ত এবং মানে ক্ষমতা কুক্ষিগত করার জন্য এত নিকৃষ্ট নৃশংস পৈশাচিক পন্থায় ক্ষমতা আঁকড়ে রাখার যেরকম উদগ্র লালসা আমরা দেখেছি আওয়ামী ফেসিবাদী সরকারের সময়, সেটার থেকে মুক্ত করতে হবে জাতিকে। এবং একটা স্বচ্ছ, একটা গ্রহণযোগ্য নির্বাচন আমরা পেয়েছি এবং সামনে স্থানীয় সরকার নির্বাচন হতে যাচ্ছে, সেটাও আরো বড় চ্যালেঞ্জের। সেটা কতখানি দ্বন্দ্ব সংঘাত থেকে মুক্ত থাকতে পারবে সেটা একটা বড় বিষয়। তার মানে বিএনপির সামনে আসলে নানান রকমের চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ থাকবে। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে, একটা জাতীয় ঐক্য যদি আমরা সৃষ্টি করতে পারি, যে কোনো চ্যালেঞ্জ আমরা, যে কোনো ষড়যন্ত্র আমরা ব্যাহত করতে সক্ষম। জনাব মোশাররফ হোসেন, যেটি আসলে জনাব হাসান হাফিজ বলছিলেন যে একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে আছি আমরা, এবং আমাদের আসলে যে ঐক্যে আমরা ছিলাম সেই ঐক্যটাকে আমাদের ধরে রাখতে হবে। সেই জায়গাটিতে একটু আপনার কাছে জানতে চাই, মানে এই ঐক্য ধরে রাখার জন্য একটা অন্যতম বড় দাবি সেই সময় যারা ফ্যাসিজম করেছেন, ফ্যাসিস্টদের বিচার, সেই বিচার প্রক্রিয়ায় আমরা কতখানি এগিয়ে যেতে পেরেছি? না, বিচার আপনি দেখবেন আমরা কিন্তু অঙ্গীকারবদ্ধ যে বিচার। ইতিমধ্যে আপনি দেখবেন যে শেখ হাসিনার কিন্তু রায় হয়ে গেছে, তার একটি মার। ইতিমধ্যে তার আরেক সহযোগী হাসানুল্লাহ কিনু সহ বেশ কয়েকজনের ইতিমধ্যে বিচার সম্পূর্ণ হয়েছে। এখন এটা বিচারিক একটা প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়ার মাধ্যমে আমরা চাই যে আওয়ামী লীগের ফেসিড যারা ছিল, যারা এই হত্যার সাথে, গুমের সাথে, মানি লন্ডারিং এর সাথে জড়িত, তাদের বিচারক, এবং সেটা ইতিমধ্যে কার্যক্রম চলছে। আপনি দেখেন আরো বেশ কিছু বিতর্কিত বিষয় ছিল যেগুলো শেখ হাসিনা যেগুলিকে ওই সময় নানাভাবে বিতর্কিত, যেমন শাপলা চত্বরে কিভাবে আমাদের ধর্মবান মুসল্লিদেরকে হত্যা করা হয়েছিল। ইতিমধ্যে কালকে দেখেন তার একটা চার্জশিট দাখিল হয়েছে।
তো এমনি ভাবে আজকে দেখেন ওই যে আয়নাগর যেটা তৈরি করেছে গুম, তার বিরুদ্ধে কাজ চলছে। অর্থাৎ সরকার এখানে কমিটেড জনগণের কাছে এবং এই জুলাই আন্দোলনের কাছে দায়বদ্ধ যে আমরা এই ধরনের ফ্যাসিস্টদের যারা বাংলাদেশের এই অবস্থায় পরিণত করেছে, যেটা হাসানাবিজ ভাই বলেছে, এদের বিচারের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা চালু করতে। শুধু তাই না, আজকে দেখবেন এটা অপরাধ করেছে ইন্ডিভিজুয়াল, কিন্তু দল হিসাবে আওয়ামী লীগ কি তার দায়িত্ব নেবে না? যার জন্য কিন্তু আজকে একটা দাবি উঠেছে, দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এবং আমরা আশা, এখনো তারা স্বীকার করতে নারাজ, স্বীকার তো করবে না। আজকে আপনি দেখেন এত বড় একটা ডিজাস্টার বাংলাদেশ হয়েছে, 15 বছর অথচ শেখ হাসিনার কিছু কিছু আমরা দেখি, ওই যে ভিডিও, এই অডিও দেখি, সেখানে বলে কারা হত্যা করেছে, এই যে 2000 লোক হত্যা করেছে, উনি কারা হত্যা করেছে এগুলিকে। অর্থাৎ ন্যূনতম কোন অনুশোচনা শেখ হাসিনা বা আওয়ামী লীগের নাই। তারা যদি বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করতে চায় তাহলে উনি আসুক বাংলাদেশে, আইসা আদালতকে ফেস করুক, ওনার যে সাজা মোকাবেলা করে উনি জেলে যাক, কিন্তু যাবেন। আজকে দেখেন হুমকি দেয় ডিসেম্বরে নাকি উনি আসবে। তা আমরা তো চাই উনি ওনার যে রায় হয়েছে রায় কার্যকর করার জন্য বাংলাদেশে আসুক, আমরা স্বাগত জানাবো তাকে। কিন্তু বাংলাদেশের মানুষ এই ধরনের ফ্যাসিস্ট অন্যায় অত্যাচারকে কখনো মেনে নেয়নি এবং আমাদের দৃঢ় বিশ্বাস আওয়ামী লীগ এই ধরনের হুঙ্কার, এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে বাংলাদেশের মানুষ মেনে নেবে। সেই পুরনো ধাঁচে আসলে বাংলাদেশ আর ফিরে না যাক, সেই প্রত্যাশা আমরাও করতে চাই। কবি হাসান হাফিজ, এই সময়টাতে অর্থাৎ এই যে আমরা গণ অভ্যুত্থানের সময়ের কথা বলছি, 24-এর কথা বলছি, 36শে জুলাইয়ের কথা বলছি, সবচেয়ে বেশি সামনের সারিতে যারা ছিলেন তারা সবাই তরুণ ছিলেন। একটা সময় বাংলাদেশের সমস্ত মানুষ এই তরুণদের সাথে একযোগে কাজ করেছেন। তরুণদের এই অবদান তো নিশ্চয়ই ভুলে যাওয়ার কথা নয়। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা সবসময় এখনো পর্যন্ত বারবার বলতে শুনেছি, নতুন বাংলাদেশ বিনির্মাণে তিনি সবসময় তরুণদেরকে সামনে দেখতে চান। তাদের জন্য আসলে আমরা এখন কি করছি? তরুণরাই তো ইতিহাস পাল্টে দিয়েছে। 52-র ভাষা আন্দোলন তরুণরা করেছে, 71-এর মুক্তিযুদ্ধ তরুণরা করেছে, 90-এর ছাত্রগণ অভ্যুত্থান তরুণরা করেছে, 24-এরটা করেছে। তারা নিঃস্বার্থ, তারা চায় দেশটা সংস্কার। আমরা দেখেছি যে স্কুলের ছাত্রছাত্রীরাও কিন্তু একসময় রাস্তায় নেমে এসেছিল নিরাপদ সড়কের দাবিতে এবং সুশৃঙ্খল ভাবে তারা করেছিল। 36শে জুলাইয়ের যে মডেল, সেটা নেপালে অনুষ্ঠিত হয়েছে, অতি সম্প্রতি সেটা ভারতেও কিন্তু আপনি জানেন যে ভারতের শিক্ষামন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছে তারা, সেই দুর্নীতিগ্রস্ত এবং যে শিক্ষা ব্যবস্থায় যে নকল টকলের অভিযোগ ছিল। তো এই মডেলটা কিন্তু ছড়িয়ে গেছে। আমাদের দায়িত্ব হচ্ছে যে এই মডেলটা আমরা যেন সেইভাবে ধরে রাখতে পারি এবং এটার চর্চাটা নিশ্চিত করি, জুলাইয়ের চেতনাটাকে প্রকৃত অর্থে যেন আমরা ধারণ করি এবং এটা বাস্তবায়ন করি। সেটাই হচ্ছে ব্যাপার। আমাদের মডেল অন্যরা নিয়ে গেল, আমরা পেছনে পড়ে থাকলাম, সেটা তো হবে না। আসলে ভাষা আন্দোলনের মডেল কিন্তু সারা বিশ্বে গেছে এবং এটা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পৃথিবীব্যাপী 21শে ফেব্রুয়ারি পালিত হয়, আপনারা জানেন। তো এইটা আমাদের অহংকারের জায়গা। আমরা ছোট জাতি, কিন্তু খুব ছোট দেশ, কিন্তু আমাদের অহংকারের জায়গা আছে, ঐতিহ্য আছে। আমাদের মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, তো আমরা আবার রক্ত দিয়ে কিন্তু 24 করেছি। তো এগুলি আমরা লালন করব, সেগুলি আমাদেরকে পথ দেখাবে। শহীদের যে চেতনা সেটা আমরা সামনে তুলে ধরবো এবং এটা সমুন্নত রাখবো। অবশ্যই এটা বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে যাবে এবং ছাত্র তরুণরা কিন্তু পাহারাদারের মতো আছে, যদিও কোথাও ব্যত্যয় হয় তাহলে তারা আবার পথে নেমে আসবে, আবার সেটাকে সংশোধন করার জন্য আন্দোলন করবে। আমরা সেটা চাই না। আমরা একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আশা করব যে তারা সঠিক পথে এগিয়ে যাবেন এবং জন আকাঙ্ক্ষা, যে জনপ্রত্যাশা, সেটা পূরণ করবেন। নিশ্চয়ই জুলাই আসলে শুধু নানান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে সেটিও আমরা চাই না। জুলাই চেতনাকে আমরা ধারণ করতে চাই এবং এবার মোশাররফ হোসেন, আপনার কাছে এটাই জানতে চাই যে এই যে জুলাই চেতনার কথা আমরা বলছি, সেই চেতনাকে আমরা কতখানি ধারণ করতে পেরেছি? অবশ্যই ধারণ করবো। আমরা জুলাই চেতনা কি ছিল? একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছে, সবার আগে বাংলাদেশ। এই সবার আগে বাংলাদেশ, এই কনসেপ্টটা যদি আমরা ধারণ করতে পারি, তাইলে বাংলাদেশ কখনো পথ হারাবে না। আপনি দেখেন হয়তো এখন আর পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি দেখেন আমরা নতুন যাত্রা শুরু করেছি। আমি মনে করি জুলাই, এই যে যোদ্ধারা যারা এই আন্দোলন সংগ্রাম করেছিল, তাদেরও মূল চেতনা ছিল একটা বৈষম্যমুক্ত বাংলাদেশ। তো বৈষম্য দূর করতে হলে আপনাকে গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখতে হবে, মানুষের ভোটের অধিকারকে নিশ্চিত করতে হবে। আমাদের সমাজে এই যে মানবাধিকার বলেন, আমার কথা বলার স্বাধীনতা বলেন, আমার কর্মসংস্থান বলেন, এইগুলিকে যদি আমরা নিশ্চিত করতে পারি, তা আমার মনে হয় জুলাই চেতনাকে ধারণ করার এর চেষ্টা
উৎকৃষ্ট উদাহরণ আর কিছু হতে পারে না। আমরা আসলে একদম শেষটা সবার আগে বাংলাদেশকে দিয়েই করতে চাই। নিঃসন্দেহে আমরা সবার আগে বাংলাদেশকে দেখতে চাই, পুরো বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে, সেই স্বপ্নটাই আসলে আমরা দেখি। সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এই জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে ঠিক কি শিক্ষা দিয়ে গেছে, কি বার্তা দিয়ে গেছে, সেটি জেনে একটু শেষ করতে চাই। শুরুতে একটু আপনার কাছে আসি কবি হাসান হাফিজ। একটা মানবিক বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে, প্রাণ দিয়েছে। একটা বৈষম্য মুক্ত দেশের জন্য, যেখানে সামাজিক ন্যায় বিচার নিশ্চিত থাকবে এবং মুক্ত চিন্তার যেখানে ব্যবস্থা থাকবে, মানে প্রত্যেকের ভোটাধিকার নিশ্চিত থাকবে এবং রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে থাকবে, সেই স্বপ্নটাই তারা দেখেছে। আমরা সেই পথে এগিয়ে যাচ্ছি। আমাদের কিন্তু সামনে অনেক চোরাবালি আছে, অনেক ষড়যন্ত্র আছে, দেশে আছে, দেশের বাইরে আছে। তো সেগুলিকে আমাদের সতর্ক থাকতে হবে এবং জাতীয় ঐক্য, স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রশ্নে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি, সেটাই হচ্ছে আমাদের শক্তি এবং আমাদের পথেও এগিয়ে চলার জন্য আমাদের প্রেরণা। নিশ্চয়ই। আপনি এবি মোশাররফ হোসেন মানে নির্বাচিত জনপ্রতিনিধি, দীর্ঘদিন পর আসলে আমরা এটি বলারও এক ধরনের সুযোগ পেয়েছি। এই যে আপনারা জনগণের ভোট দিয়ে নির্বাচিত হয়েছেন, তার মানে জনগণের হয়ে আপনাদের কাজ করতে হবে, রাষ্ট্রের হয়ে কাজ করতে হবে। সেই জায়গাটিতে একটু জানতে চাই এই সরকার কতখানি বদ্ধপরিকর এবং সামনের দিনে আসলে আমরা জনগণ, রাষ্ট্র, যারা জনপ্রতিনিধি আছেন সবাই মিলে একসাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি কিনা। অবশ্যই আমরা পারতে হবে, আমাদের পারছি এটা বললে চলবে না, আমাদেরকে পারতে হবে। কারণটা কি আপনি দেখেন, আমি মনে করি আগামী দিনে আমরা যারা রাজনৈতিক কর্মী বলেন বা জনপ্রতিনিধি বলেন, আমাদের সামনে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জ আছে। কারণটা কি, এখানে হাসান হাফিজ ভাই বলেছে যে আগে নির্বাচন হয়েছে বিনা পদ্ধতিতে, আগে নির্বাচন হয়েছে রাতে, আগে নির্বাচন করেছে আমরা মামুরা। এখন কিন্তু বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং ওই 3 মাসের জন্য জনগণ কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওই 3 মাসের মধ্যে জনগণ কিন্তু বাংলাদেশের ভাগ্য নির্মাণের জন্য সবচেয়ে বড় নিয়ন্ত্রক তারা। সুতরাং রাজনৈতিক দল যদি তাদের এই স্পিরিটটা বুঝতে না পারে, তাইলে কিন্তু ওই রাজনৈতিক দল হারিয়ে যাবে। সুতরাং আমি মনে করি রাজনৈতিক দল এই জুলাই চেতনাকে ধারণ করে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সাধারণ মানুষের যে চিন্তা চেতনা, সেইটাকে ধারণ করে আগামী দিনে আমাদের এগিয়ে যেতে হবে। জনগণের কণ্ঠস্বরকে আসলে আমরা সামনের সারিতে রাখতে চাই এবং সেটি অবশ্যই আমরা জনগণের কণ্ঠস্বর তখনই প্রতিফলন হবে যখন জনগণ তাদের মতামতটা বাস্তবায়ন করবে। যেমন ইলেকশন যদি জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে, তাইলে জনগণের ক্ষমতায়ন স্পষ্ট হবে। আমরা সেই প্রত্যাশা রাখতে চাই। জনাব এবি মোশাররফ হোসেন এবং জনাব কবি হাসান হাফিজ, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ বেতারের এই বিশেষ আয়োজনে আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এবং শ্রোতা দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, জুলাই আন্দোলন ইতিহাসের বাঁকে জনগণের কণ্ঠস্বর এই বিশেষ আয়োজন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। জুলাই চেতনাকে ধারণ করে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সবার আগে বাংলাদেশ থাকবে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য।